বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো, করোনাকালীন এই সময়ে তোমাদের শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসের উদ্যোগ গ্রহণ করেছে। তারই অংশ হিসাবে আমি রহিমা খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি এমএম কলেজ যশোর, ধারাবাহিকভাবে তোমাদের সাথে রয়েছি। আশা করি তোমরা সবাই আমার এই অনলাইন লেকচারগুলো অনুসরণ করছো এবং স্বাস্থ্যবিধি মেনে নিজেদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তোমরা যারা হিসাব বিজ্ঞান বিভাগের বিবি অনার্স প্রথম বর্ষ প্রোগ্রামে অধ্যয়নরত, তাদের বাজারজাতকরণ নীতিমালা কোর্সটির ৬ষ্ঠ লেকচার নিয়ে আজ তোমাদের সাথে রয়েছি। এর আগে তোমাদের সাথে 5টি লেকচার সম্পন্ন করেছি। আজকের লেকচারের শিরোনাম ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশল, অভীষ্ট ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি। এটা পঞ্চম অধ্যায়ের বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ্যসূচি দেখে নিই। ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশল নকশানের প্রধান পদক্ষেপসমূহ: বাজারের শ্রেণীবিভাগ, ভোক্তা বাজারের বৈশিষ্ট্য, বাজার বিভক্তিকরণের স্তরসমূহ বা উপাদান, ভোক্তা বাজার বিভক্তিকরণ, ব্যবসায় বাজার বিভক্তিকরণ, কার্যকর বাজার বিভক্তিকরণের আবশ্যকীয় শর্তসমূহ, বাজার লক্ষ্য নির্দিষ্টকরণের পদক্ষেপসমূহ, পৃথকীকরণ ও অবস্থান গ্রহণ কৌশল পছন্দকরণ, ইন্ডাস্ট্রিয়াল মার্কেট অ্যান্ড কনজিউমার মার্কেট। আশা করি আজকের এই অনলাইন লেকচার সম্পন্ন করার পরে তোমরা সবাই এই প্রশ্নগুলোর ভালোভাবে উত্তর দিতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মূল বিষয় ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশল। এবার আমরা দেখি ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশল নকশানের প্রধান পদক্ষেপসমূহ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশল এমন একটি কৌশল যার মাধ্যমে কাস্টমারদের সর্বোচ্চ সন্তুষ্টি প্রদান করা হয়। তার মানে কাস্টমার ওরিয়েন্টেড মার্কেট প্রতিষ্ঠিত করা হয়। ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশল বিভিন্ন কার্যক্রমের সমষ্টি, যার মাধ্যমে কাস্টমারদের সর্বোচ্চ সন্তুষ্টি দানের নিশ্চয়তা দেওয়া হয়। তার মানে তুমি কাস্টমারদের আগে থেকেই কি করবে, সর্বোচ্চ সন্তুষ্টি বা সর্বোচ্চ ভ্যালু, অভীষ্ট কাস্টমারদের জন্য তুমি সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি করবে। কিভাবে সৃষ্টি করবে? বিভিন্ন কৌশল অ্যাপ্লাই করে। এখন দেখি ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশল নকশানের প্রধান পদক্ষেপসমূহ। পদক্ষেপের মধ্যে নাম্বার 1 বিভক্তিকরণ, তারপর নাম্বার 2 বাজার লক্ষ্য নির্দিষ্টকরণ, পৃথকীকরণ, আর নাম্বার 4 অবস্থান গ্রহণ। বাজার বিভক্তিকরণ, তুমি সর্বপ্রথম কি করবে? ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশলের মধ্যে প্রথম বাজার বিভক্তিকরণ করবে। সমগ্র বাজারকে বিভিন্ন বিভাগে ভাগ করাকে বা বিভিন্ন ক্রেতা দলে বিভক্ত করাকে বাজার বিভক্তিকরণ বলা হয়। কারণ তুমি জানো যে সব কাস্টমারের আয়, রুচি, অভ্যাস, চাহিদা, পছন্দ, ক্রয় ক্ষমতা একরকম নয়। এই জন্য তোমাকে আগে থেকে কাস্টমারদের চাহিদার ভিত্তিতে, কাস্টমারের আয়ের ভিত্তিতে, কাস্টমারের পছন্দের ভিত্তিতে, ক্রয় ক্ষমতার ভিত্তিতে বাজারকে বিভিন্ন ক্রেতা দলে কিংবা উপবিভাগে কিংবা বিভাগে বিভক্তকরণ করতে হবে। তারপর দেখো নাম্বার 2 বাজার লক্ষ্য নির্দিষ্টকরণ। তুমি যে বাজার বিভক্ত করলে সেই বাজারের কোন অংশটা তোমার জন্য লাভজনক হবে সেটা আগে তোমাকে নির্দিষ্টকরণ করতে হবে। তোমার যে অংশটা লাভজনক হবে সেটা নিয়ে তুমি পণ্য উৎপাদন করবে, সেই উদ্দেশ্য বিভাগকে সামনে রেখে। তার মানে বাজার আগে তুমি টার্গেট কাস্টমারকে নিয়ে পণ্য উৎপাদনে শুরু করলে কিংবা পণ্য বাজারজাতকরণ শুরু করলে। সকল কাস্টমারের চাহিদা একজন বাজারজাতকারীর পক্ষে কিংবা একটি কোম্পানির পক্ষে পূরণ করা সম্ভব নয়। এজন্য বাজার বিভক্তিকরণের পরে তোমাকে আগে বাজার লক্ষ্য নির্দিষ্টকরণ করা লাগবে। তারপর দেখো নাম্বার 3 পণ্য পৃথকীকরণ। তুমি কিভাবে পণ্য পৃথকীকরণ করবে? অন্য প্রতিযোগী কোম্পানিদের থেকে তোমার পণ্যের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য যোগ করে পণ্য পৃথকীকরণ করলে। তার মানে কাস্টমারদের মনে তোমার পণ্য সম্পর্কে একটা পজিটিভ ইমেজ তৈরি করলে।
সেটা হলো পৃথকীকরণ। তার মানে তুমি এখানে পৃথকীকরণ করতে পারো পণ্য পৃথকীকরণ, সেবা পৃথকীকরণ, প্রণালী পৃথকীকরণ, ব্যক্তি পৃথকীকরণ, ভাবমূর্তি, এই যে সবগুলো বিষয় পৃথকীকরণের অন্তর্ভুক্ত বিষয়। তার মানে তুমি যে কোনো একটা পৃথকীকরণ করে প্রতিযোগীদের তুলনায় তোমার পণ্যকে কাস্টমারের মনে বেশি স্থান দখল করে দিলে। এবার দেখো অবস্থান গ্রহণ, তার মানে তোমার পজিশনিং, বাজারে বা কাস্টমারের মনে তোমার পণ্যটা সম্পর্কে কি বিরাজ করছে সেটাকে বলা হয় পজিশনিং। তার মানে ক্রেতাদের মনে যদি তোমার পণ্য বা ব্র্যান্ড সম্পর্কে পজিটিভ ইমেজ আসে সেটাকে তোমার পজিশনিং বা অবস্থান গ্রহণ বলা হয়। এই যে কাদের জন্য তোমার এই অবস্থান গ্রহণ, এই যে অভীষ্ট ক্রেতাদের জন্য। এই সবগুলো কাজ কি বিভক্তিকরণ, বাজার লক্ষ্য নির্দিষ্টকরণ, পৃথকীকরণ, অবস্থান গ্রহণ, এই সবগুলো তুমি অভীষ্ট ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করলে। এই ভ্যালু সৃষ্টি করে যে ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশল নকশানের পদক্ষেপ তুমি গ্রহণ করলে। তারপরে দেখো ডিজাইনিং এ কাস্টমার ড্রাইভেন মার্কেটিং স্ট্র্যাটেজি। প্রথমে আসি সিলেক্ট কাস্টমার টু সার্ভ। তোমার প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য তুমি কাস্টমারকে সিলেক্ট করবে কিভাবে, সেগমেন্টেশন পৃথকীকরণ করবে কিভাবে, ডিভাইডেড দ্য টোটাল মার্কেট ইনটু স্মলার সেগমেন্টস। তুমি টোটাল মার্কেটকে, সমগ্র বাজারকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করলে, ডিভাইডেড করলে স্মলার মানে ক্ষুদ্র অংশে। আর তারপরে দেখো টার্গেটিং, তার ক্ষুদ্র অংশে বিভক্ত করে তুমি কোন অংশটাকে নিয়ে কাজ করতে চাও বা বাজারজাতকরণ করতে চাও সেটা আগে টার্গেটিং করতে হবে। সিলেক্ট দা সেগমেন্ট অর সেগমেন্টস টু এন্টার। বাজারে প্রবেশের জন্য তুমি কোন অংশটা, কোন বিভক্তিটা, কোন পোর্শনটা সিলেক্ট করবে সেটাই টার্গেটিং এর বিষয়। তারপরে দেখো ডিসাইডেড ওয়ান এ ভ্যালু প্রপোজিশন। তার মানে তুমি সিদ্ধান্ত নিলে যে কাস্টমারদের জন্য ভ্যালু সৃষ্টি করবে কিভাবে, ডিফারেন্সিয়েশন পৃথকীকরণ করে, পৃথকীকরণ ডিফারেন্সিয়েশন দা মার্কেট অফারিং টু ক্রিয়েট সুপিরিয়র কাস্টমার ভ্যালু, মানে সর্বোৎকৃষ্ট কাস্টমারের ভ্যালু সৃষ্টি করার জন্য তুমি প্রতিযোগীদের থেকে তোমার পণ্য বা সেবা পৃথকীকরণ করবে। পজিশনিং, পজিশনিং দা মার্কেট অফারিং ইন দা মাইন্ডস অফ টার্গেট কাস্টমার। টার্গেটেড কাস্টমারের মনে তোমার পণ্য বা ব্র্যান্ড সম্পর্কে একটা স্থান দখল করাকেই পজিশনিং বলা হয়। এই সবগুলো করছো তুমি ক্রিয়েট ভ্যালু ফর টার্গেটেড কাস্টমার্স, কাস্টমারদের জন্য, টার্গেটেড কাস্টমারদের জন্য ভ্যালু সৃষ্টির জন্য। দেখো তাহলে এবার তোমাকে এই সবগুলো কৌশল অ্যাপ্লাই করতে হবে এই বাজার বিভক্তিকরণের জন্য টার্গেটেড কাস্টমারদেরকে। যে ডিজাইনিং এ কাস্টমার ড্রাইভেন মার্কেটিং স্ট্র্যাটেজি, সিলেক্টিং কাস্টমার টু সার্ভ। তুমি কাস্টমার সিলেক্ট করলে সার্ভের জন্য। মার্কেট সেগমেন্ট, টার্গেটস মার্কেটিং, এগুলো একটু দেখে নিবে ইংলিশগুলো। এবার আমরা আসি পরবর্তী বিষয়। পরবর্তী বিষয় দেখো ক্লাসিফিকেশন অফ মার্কেট। সাধারণ অর্থে আমরা মার্কেট বলতে জানি যে যেখানে কোনো পণ্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয় করা হয় সেটাকেই মার্কেট বলি। কিন্তু তোমরা জানো যে মার্কেটিং এর ভাষায় একটু ভিন্ন। মার্কেটিং এর ভাষায় মার্কেট হলো বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। দেখো এখানে বিভিন্ন ভাগে মার্কেটকে ভাগ করা যায় অন দা বেসিস অফ এরিয়া। এরিয়ার ভিত্তিতে দেখো ফ্যামিলি, ন্যাশনাল, লোকাল, ইন্টারন্যাশনাল, গুডস এর ভিত্তিতে, ইকোনমিক্স এর ভিত্তিতে, ট্রানজেকশনের ভিত্তিতে। এগুলো জেনারেল অর্থে মার্কেটের ক্লাসিফিকেশন। এই যে চার্ট অফ মার্কেট ক্লাসিফিকেশন, প্লেসের ভিত্তিতে, টাইমের ভিত্তিতে, কম্পিটিশনের ভিত্তিতে, এগুলো একটু দেখে নিবে আজকে আমরা দেখি। তার পরবর্তীতে বাজারের শ্রেণী বিভাগ, এই যে মার্কেটিং এর ভিত্তিতে বাজারের শ্রেণী বিভাগ। দেখো তোমরা জানো যে মার্কেটিং এর জনক ফিলিপ কটলার। ফিলিপ কটলার বলেছেন এ মার্কেট is the set of actual and potential buyers of a product or service. তার মানে বাজার হলো সমষ্টি, কাদের সমষ্টি, অ্যাকচুয়াল অ্যান্ড পোটেনশিয়াল বায়ার্স, যারা প্রকৃত এবং সম্ভাব্য ক্রেতা, অফ এ প্রোডাক্ট অর সার্ভিস, তার মানে পণ্য বা সেবার যারা প্রকৃত এবং সম্ভাব্য যারা ভবিষ্যতে ক্রয় করবে তাদের, এবং বর্তমানে যারা ক্রয় করছে তাদের সমষ্টিকে বলা হয় বাজার। এবার দেখো বাজারের শ্রেণী বিভাগ। মার্কেটিং এর ভাষায় বাজারকে দুই ভাগে ভাগ করা যায়, ভোক্তা বাজার আর সাংগঠনিক বাজার। ভোক্তা বাজার আমরা সবাই জানি যে ভোক্তাদেরকে নিয়ে, চূড়ান্ত ভোক্তাদেরকে নিয়ে যে বাজার গঠিত হয় তাকে ভোক্তা বাজার বলা হয়। এ বাজারে ভোক্তারা পণ্য ক্রয় করে নিজস্ব প্রয়োজন মেটানোর জন্য, তার মানে নিজস্ব ভোগের জন্য,
ব্যক্তি পরিবার পণ্য ক্রয় করে নিজেদের ভোগের জন্য। আর এই চূড়ান্ত ভোক্তাদের নিয়ে যে বাজার গঠন করা হয় তাকে ভোক্তা বাজার বলা হয়। আর সাংগঠনিক বাজার হলো এমন একটি বাজার যেখানে তুমি পুনরায় পণ্য উৎপাদন কিংবা পুনঃপ্রক্রিয়াকরণ করলে কিংবা পুনরায় পণ্য বিক্রি করার জন্য ক্রয় করলে সেই বাজারকে সাংগঠনিক বাজার বলা হয়। সাংগঠনিক বাজার আবার দেখো 3 প্রকার: শিল্প বাজার, পুনর্বিক্রেতার বাজার, সরকারি বাজার। মানে শিল্পের কাঁচামাল ক্রেতাদেরকে নিয়ে যে বাজার গঠিত হয় তাকে শিল্প বাজার বলা হয়। এরা পণ্য উৎপাদনের জন্য পণ্য ক্রয় করে, কাঁচামাল ক্রয় করে। তারপরে পুনর্বিক্রেতার বাজার, পুনরায় বিক্রয় করার জন্য যারা পণ্য ক্রয় করে তাদেরকে নিয়ে যে বাজার গঠন করা হয় তাকে বলা হয় পুনর্বিক্রেতার বাজার। তোমরা জানো যে পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী এই পুনর্বিক্রেতার বাজারের অন্তর্ভুক্ত বিষয়। সরকারি বাজার, সরকারি বিভিন্ন অফিস, আদালত, স্কুল, কলেজ তাদের প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন পণ্য ক্রয় করে, যেটা এই সরকারি বাজারের অন্তর্ভুক্ত বিষয়। তার মানে বাজারকে 2 ভাগে ভাগ করা হলো: ভোক্তা বাজার, সাংগঠনিক। সাংগঠনিককে 3 ভাগে ভাগ করা হয়: শিল্প বাজার, পুনর্বিক্রেতার বাজার আর সরকারি বাজার। দেখো তাহলে আগের টপিকস থেকে অবশ্যই বোঝাই যায় যে অর্গানাইজেশনাল মার্কেট আর কনজিউমার মার্কেটের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। দেখো কনজিউমার মার্কেটে কি কাস্টমার সংখ্যা, নাম্বার অফ বায়ার্স আনলিমিটেড। কনজিউমার মার্কেট মানে ভোক্তা বাজারে আনলিমিটেড ক্রেতারা পণ্য ক্রয় করে। আর দেখো অর্গানাইজেশনাল মার্কেটে অবশ্যই লিমিটেড, মানে সবাই তো পণ্য উৎপাদন করে না, সবাই ভোগের জন্য পণ্য ক্রয় করে। তার মানে পণ্য উৎপাদনের জন্য ক্রয় করে অল্প সংখ্যক ক্রেতা। তারপর টাইম দেখো, স্পেন্ড মোর টাইমস হাই প্রাইস। তার মানে অর্গানাইজেশনাল মার্কেটরা পণ্য ক্রয়ের জন্য বেশি টাইম ব্যয় করে এবং উচ্চ মূল্য দিয়ে পণ্য ক্রয় করে। আর কাস্টমার মার্কেটে লো প্রাইসে পণ্য ক্রয় করে, স্পেন্ডস লেস টাইম, কম সময়ের মধ্যে। যেমন তুমি তোমার নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ডাল, বই, খাতা, কাগজ, কলম এগুলো ক্রয় করার সময় লেস টাইম স্পেন্ড করবে। নেচার অফ মার্কেট, তার মানে এই অর্গানাইজেশনাল মার্কেটটা কম বিস্তৃত আর কনজিউমার মার্কেট বেশি বিস্তৃত। সারা বিশ্বব্যাপী কিংবা প্রত্যন্ত অঞ্চলেও এই কনজিউমার মার্কেট বিস্তৃত। তারপর দেখো এই অর্গানাইজেশনাল মার্কেট থেকে কি ক্রয় করা হয়: র মেটেরিয়াল, পার্টস এগুলো। আর কনজিউমার মার্কেট থেকে কনভিনিয়েন্স গুড, শোপ, তার মানে সুবিধাজনক পণ্যগুলো ক্রয় করা হয় কনজিউমার মার্কেট থেকে। তার মানে দেখো এই যে ইনফ্লুয়েন্স, এখানে পাবলিক রিলেশনস থেকে আর কনজিউমার মার্কেটে বিজ্ঞাপনের মাধ্যমে প্রভাবিত হয়েও কাস্টমাররা পণ্য ক্রয় করে। তার পরবর্তী বিষয়টা দেখো, ভোক্তা বাজারের বৈশিষ্ট্য। এতক্ষণ আমরা বললাম যে ভোক্তা বাজার কিভাবে গঠিত হয়, চূড়ান্ত ভোক্তাদের নিয়ে ভোক্তা বাজার গঠিত হয়। তাহলে সেই ভোক্তা বাজারের অবশ্যই কিছু বৈশিষ্ট্য থাকবে। দেখি আমরা কি কি বৈশিষ্ট্য আছে। গঠন, ভোক্তা বাজার কাদেরকে নিয়ে গঠিত হয়? চূড়ান্ত ভোক্তাদের নিয়ে, মানে যারা চূড়ান্তভাবে পণ্য বা সেবা সামগ্রী ভোগ করবে তাদেরকে নিয়ে এই ভোক্তা বাজার গঠিত হয়। ক্রেতা সংখ্যা, সাধারণভাবেই আমরা বলতে পারি যে ক্রেতার সংখ্যা অবশ্যই ভোক্তা বাজারে বেশি থাকবে অন্যান্য যে কোনো বাজারের তুলনায়। অবস্থান, ভোক্তা বাজার সারা বিশ্বব্যাপী কিংবা সারা পৃথিবীব্যাপী বিস্তৃত। তার মানে এর অবস্থান সারা বিশ্বেই প্রত্যন্ত অঞ্চলেও অবস্থিত এই ভোক্তা বাজার। আয়তন, ভোক্তা বাজারের আয়তন অবশ্যই বড় অন্য যে কোনো বাজারের তুলনায়। ব্যবহার, ভোক্তা বাজার থেকে মানুষ কেন পণ্য ক্রয় করে? কি নিজস্ব ভোগ বা নিজস্ব ব্যবহারের জন্য। ক্রয় ক্ষমতা, ভোক্তা বাজারে সকল শ্রেণীর কাস্টমার থাকে, সকল শ্রেণীর ভোক্তা থাকে, তাদের ক্রয় ক্ষমতা এক একজনের এক এক রকম। তার মানে ভোক্তা বাজারের ক্রয় ক্ষমতা সকল কাস্টমারের একরকম নয়। যেমন উচ্চবিত্তদের ক্রয় ক্ষমতা বেশি, তারপরে আসো মধ্যবিত্ত, তারপরে নিম্নবিত্ত, সবার ক্রয় ক্ষমতা একরকম হয় না। তার মানে ভোক্তা বাজারের ক্রয় ক্ষমতার মধ্যে অনেক পার্থক্য পরিলক্ষিত হয়। ক্রয় প্রচেষ্টা, তার মানে তোমার ক্রয় অল্প সময় ব্যয় করে কিংবা অল্প প্রচেষ্টায় পণ্য ক্রয় করে ভোক্তা বাজারের ভোক্তারা। ক্রয়ের পরিমাণ, ভোক্তা বাজাররা রেগুলার পণ্য ক্রয় করে, এজন্য পণ্য ক্রয়ের পরিমাণ কম। তার মানে কম পরিমাণ পণ্য ক্রয় করে থাকে। অন্য যে কোনো বাজার যেমন ব্যবসায় বাজারের ক্রেতারা পণ্য একবারে বেশি পরিমাণে ক্রয় করে, কিন্তু ভোক্তা বাজারের ভোক্তারা পণ্য কম পরিমাণে ক্রয় করে। ক্রয়ের ঘনত্ব, যেহেতু পরিমাণে অল্প ক্রয় করে এজন্য বারবার পণ্য ক্রয় করে, তার মানে ক্রয়ের ঘনত্ব বেশি ভোক্তা বাজারে। ভিন্ন চাহিদা,
সব কাস্টমারের চাহিদা একরকম নয়। দেখো একটি পরিবারেই এক একজন মানুষের চাহিদা এক এক রকম, যে একটি ছেলের চাহিদা একরকম, একটি মেয়ের চাহিদা, যেমন মেয়ে সৌন্দর্যের দিকে নজর দিতে যে স্যান্ডেলে না সাবানকে প্রাধান্য দিতে পারে, কিন্তু একটি ছেলে আবার স্যাভলন ডেটল এই সাবানগুলোকে প্রাধান্য দিতে পারে। তার মানে একই পরিবারের মধ্যে ভিন্ন চাহিদা রয়েছে, আর ভোক্তা বাজারে তো সকল ভোক্তাদের নিয়ে কাজ করা হয়, এজন্য চাহিদা অবশ্যই ভিন্ন ভিন্ন। দেখো ক্রয় বিবেচনা, ক্রয় করার সময় কি বিবেচনা করবে, যে নিজস্ব ভোগ বা নিজস্ব ব্যবহারের জন্য, এখানে মুনাফা বিবেচনায় আনা হয় না। একক প্রতি মূল্য, ভোক্তা বাজারে তুমি যখন পণ্য ক্রয় করছো তখন একক প্রতি মূল্য অবশ্যই কম থাকে। তার মানে ভোক্তা বাজারের যে পণ্যের মূল্য একক প্রতি অবশ্যই কম। পণ্য জ্ঞান, পণ্যের কার্যকারিতা সম্পর্কে কিছুটা জ্ঞান থাকলেও ভোক্তাদের এর কারিগরি কোনো জ্ঞান ভোক্তাদের জানা থাকে না। মানে পণ্য সম্পর্কে কিছুটা জানো, এর ব্যবহার সম্পর্কে কিংবা কার্যকারিতা কিংবা উপযোগিতা সম্পর্কে, কিন্তু পণ্যের কারিগরি কোনো জ্ঞান কাস্টমারের থাকে না। তার মানে এই সবগুলো বিষয়ই ভোক্তা বাজারের বৈশিষ্ট্য। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন, বাজার বিভক্তিকরণের স্তরসমূহ বা উপাদান, এই বিষয়টা নিয়ে কথা বলা যাক। বাজার বিভক্তিকরণের স্তর বা উপাদান, আগেই বলছি যে বাজারটাকে বিভিন্ন ভাগে বিভক্তকরণ করা, কারণ সমগ্র বাজারের সমগ্র ক্রেতাকে তুমি সন্তুষ্ট করতে পারবে না। তাহলে তুমি একটি নির্দিষ্ট কাস্টমারকে কিংবা নির্দিষ্ট বাজারকে নিয়ে কাজ করবে। কিভাবে বাজারকে বিভক্তকরণ করবে দেখো, গণবাজারজাতকরণ, বিভক্ত বাজারজাতকরণ, কোটর বাজারজাতকরণ, ক্ষুদ্র বাজারজাতকরণ। দেখো গণবাজারজাতকরণ মানে এই স্তরে এসে তুমি বাজারকে কোনো রকম বিভক্তিকরণ করবে না, সমগ্র বাজারকে একটি বাজার অংশ হিসেবে বিবেচনা করে তুমি পণ্য বাজারজাতকরণ করবে, মানে এখানে কোনো বিভক্তিকরণ নয়। তার মানে তুমি সমাজের সকল কাস্টমারকেই এক পণ্য দিয়ে তাদের প্রয়োজন বা অভাব পূরণ করার চেষ্টা করবে। আর বিভক্ত বাজারজাতকরণ, এই সামগ্রিক বা সমগ্র বাজারকে বিভিন্ন বিভাগে বা বিভিন্ন ক্রেতা দলে তুমি ভাগ করে নিতে পারো, সেটাকে বলা হয় এই বিভক্ত বাজারজাতকরণ। যেমন ইউনিলিভার কোম্পানি তাদের সাবানের ভিত্তিতে বাজারকে বিভক্তকরণ করেছে। উচ্চবিত্তদের জন্য ইন্টারন্যাশনাল লাক্স, মধ্যবিত্তদের জন্য লাইফবয় সাবান, নিম্নবিত্তদের জন্য মিনি লাইফবয় বা মিনি লাক্স, এভাবে তারা সমগ্র বাজারকে বিভিন্ন বিভাগে বিভক্ত করে তাদের বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করছে। তারপর দেখো কোটর বাজারজাতকরণ, কোটর বাজারজাতকরণ বিভক্তিকরণেরও আরেকটু ক্ষুদ্র অংশ হলো কোটর বাজারজাতকরণ। তার মানে এখানে প্রথমে সমগ্র বাজার গণবাজারজাতকরণ, তারপরে বিভিন্ন বিভাগে ভাগ করে নেওয়া হলো, এবার বিভিন্ন বিভাগের অংশবিশেষ নিয়ে কাজ করাকে বলা হয় কোটর বাজারজাতকরণ। তারপরে কোটরের আরো ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তি কিংবা কোনো লোকেশনকে ইন্ডিকেট করে যে বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করা হয় সেটাকে বলা হয় ক্ষুদ্র বাজারজাতকরণ। তার মানে এখানে উদাহরণ হিসেবে বলা যায় যে বিভিন্ন নুডলস কোম্পানিগুলো দেখবে যে ছোট বাচ্চাদের জন্য তাদের পণ্য উৎপাদন করছে, তার মানে এটা এই যে ক্ষুদ্র বাজারজাতকরণ, শুধু বাচ্চাদের জন্য আলাদা করে পণ্য উৎপাদন করছে। এটা হলো এই যে সম্পূর্ণ বিভক্তিকরণ, এই ক্ষুদ্র বাজারজাতকরণ এসে সম্পূর্ণ বিভক্তিকরণ করছে বাজারকে। তার মানে এই সবগুলো এই গণ, বিভক্ত, কোটর, ক্ষুদ্র এই সবগুলো বিভক্তিকরণ হলো এই বাজার বিভক্তিকরণের স্তর বা উপাদান। এবার ইংরেজিটা একটু দেখি আমরা। মাস মার্কেটিং, মাস মার্কেটিং এ কি ঘটে, সেম প্রোডাক্ট টু অল কাস্টমার্স, মানে একটা পণ্য দিয়ে সকল কাস্টমারের স্যাটিসফ্যাকশন, এখানে নো সেগমেন্টেশন, কোনো বিভক্তিকরণ নাই। তারপরে সেগমেন্ট মার্কেটিং, এখানে মার্কেটিং বিভক্ত করলো ডিফারেন্ট প্রোডাক্ট টু ওয়ান অর মোর সেগমেন্টস, তার মানে ডিফারেন্ট প্রোডাক্ট দিয়ে ডিফারেন্ট কাস্টমারের অভাব পূরণ করার চেষ্টা করা হচ্ছে। তারপরে দেখো নিশ মার্কেটিং, ডিফারেন্ট প্রোডাক্ট টু সাব গ্রুপস, মানে সেগমেন্ট মার্কেটিং এ গ্রুপকে ইন্ডিকেট করা হয় আর নিশ মার্কেটিং এ সাব গ্রুপকে ইন্ডিকেট করা হয়। মাইক্রো মার্কেটিং আরো সাব গ্রুপেরও আরো ক্ষুদ্রতর অংশ, প্রোডাক্টস টু সুইট দ্য টেস্ট অফ ইন্ডিভিজুয়ালস অর লোকেশনস, তার মানে ব্যক্তি আরো ছোট করে লোকেশনকে কিংবা ব্যক্তিকে কেন্দ্র করে যে বাজারজাতকরণ কার্যক্রম করা হয় তাকে মাইক্রো মার্কেটিং বলা হয়। এখানে কমপ্লিট সেগমেন্টেশন মানে সম্পূর্ণ পৃথকীকরণ বা সম্পূর্ণ বিভক্তিকরণ অন্তর্ভুক্ত।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো পরবর্তী বিষয় ভোক্তা বাজার বিভক্তিকরণ। ভোক্তা বাজার, চূড়ান্ত ভোক্তাদের নিয়ে যে বাজার গঠিত হয় তাকে আমরা ভোক্তা বাজার বলি। এবার ভোক্তা বাজারের কি কিভাবে বিভক্তিকরণ করা সম্ভব দেখো। ভৌগোলিক উপাদানের ভিত্তিতে বিভক্তকরণ করা যায়, জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণ, মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ, আচরণিক বিভক্তিকরণ। এবার দেখো ভৌগোলিক ভিত্তিতে কিভাবে ভাগ করা যায়, বিশ্ব, অঞ্চল বা দেশ। তার মানে তুমি সমগ্র বিশ্বটাকে ভাগ করতে পারো, যে বিভিন্ন মহাদেশের ভিত্তিতে ভাগ করা যায়, বিভিন্ন দেশের ভিত্তিতে, অঞ্চলের ভিত্তিতে ভাগ করা যায়। তারপরে দেখো দেশীয় অঞ্চল, দেশের মধ্যেও বিভিন্ন অঞ্চলের ভিত্তিতে তুমি ভোক্তা বাজারকে বিভক্তকরণ করতে পারো। শহর বা নগরের আয়তন, শহর বা নগরের আয়তনের ভিত্তিতে তুমি ভোক্তা বাজারকে বিভক্তকরণ করতে পারো। স্বাভাবিকভাবেই জানো যে শহরের ভোক্তা বাজার বেশি বিস্তৃত থাকে, কিংবা শহরের লোক সংখ্যার ঘনত্ব বেশি থাকে, এজন্য ভোক্তা বাজারের সম্প্রসারণও শহরে বেশি থাকে। তারপর জলবায়ুর ভিত্তিতে করতে পারো। জলবায়ুর ভিত্তিতে তুমি যখন একটা শীত শীত প্রধান সেখানে একরকম ভোক্তা বাজার হয়, যখন গ্রীষ্ম প্রধান একরকম ভোক্তা বাজার হয়। তারপর দেখো জনসংখ্যা বিষয়ক বিভক্তকরণ, জনসংখ্যার ভিত্তিতে কিভাবে করবে, বয়সের ভিত্তিতে, একজন কিশোরের যা পছন্দ একজন বৃদ্ধের সেটা পছন্দ নয়। তারপর লিঙ্গের ভিত্তিতে পুরুষ মহিলা এর ভিত্তিতেও তোমার ভোক্তা বাজারের আলাদা আলাদা হয়। পরিবারের আয়তনের ভিত্তিতে, একক পরিবার, যৌথ পরিবারের ভিত্তিতে ভোক্তা বাজারের আলাদা আলাদা চাহিদা থাকে। পারিবারিক জীবনচক্রের ভিত্তিতে আসছে আয়, তার মানে আয় যার বেশি সে বেশি পণ্য ক্রয় করবে, বিলাসবহুল পণ্য ক্রয় করবে। আয় কম কম পণ্য ক্রয় করবে। পেশার ভিত্তিতে হয়, শিক্ষার ভিত্তিতে, ধর্ম, বর্ণ, প্রজন্ম, জাতীয়তা, এই সবগুলোর ভিত্তিতে যে জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণ, এই সবগুলো বিষয়। তারপরে দেখো মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ, সামাজিক শ্রেণী। সামাজিক শ্রেণী আমরা জানি যে সমাজে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এই 3 শ্রেণীর লোক বসবাস করে। এদের ভিত্তিতে কি হয় তোমার এই যে বাজার বিভক্তিকরণ, এরাই তো সমাজের কাস্টমার। এদের তোমার উচ্চ শ্রেণীর লোক একটা বিলাসবহুল পণ্য ক্রয় করতে পারে, কিন্তু নিম্ন শ্রেণীর লোক সেটা পারে না। এই সবগুলো বিষয় বিবেচনা রেখেই এই ভোক্তা বাজার পরিচালিত হয়। তারপর জীবন ধাস, ব্যক্তিত্ব, তোমার পার্সোনালিটির সাথে কোন পণ্যটা অ্যাডজাস্টেড তার উপর ভিত্তি করে ভোক্তা বাজার বিভক্তকরণ করা প্রয়োজন। তারপর মূল্যবোধ, তোমার নিজস্ব মূল্যবোধ, সংস্কৃতি, আচার আচরণ এর ভিত্তিতে বাজার বিভক্তিকরণ করতে হয়। এই সবগুলো বিষয় যে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণের অন্তর্ভুক্ত বিষয়। বা দেখো আচরণিক বিভক্তিকরণ, আচরণিক কি, ভোক্তা বাজারে যে যে আচরণের বহিঃপ্রকাশ ঘটায় সেটাই আচরণিক বিভক্তিকরণ। উপলক্ষ দেখো যে সব পণ্য কিন্তু সবাই সবসময় ক্রয় করে না। উচ্চবিত্তরা ধরো পিপাসা পেল, তখন তারা সফট ড্রিঙ্কস পান করে সেই পিপাসা পূরণ করলো, কিন্তু একদম নিম্নবিত্তরা তারা দেখো যে ওই সফট ড্রিঙ্কস হয়তো বছরে একদিন ক্রয় করলো, তার মানে কোনো উপলক্ষ উপায়ে তারা ক্রয় করলো। আর দেখো প্রত্যাশিত সুবিধা, যার প্রত্যাশিত সুবিধা বেশি হবে সেই পণ্যই কাস্টমাররা ক্রয় করবে, আর যার প্রত্যাশিত সুবিধা কম থাকবে সেটা কাস্টমাররা কম ক্রয় করবে। ব্যবহারকারীর মর্যাদা, মর্যাদার ভিত্তিতে তোমার যেটা বেশি মর্যাদাপূর্ণ পণ্য সেটা উচ্চ শ্রেণীর লোকজন ক্রয় করবে, আর যেটা কম মর্যাদা তারা কম, যাদের ইনকাম, আর্থিক ইনকাম যাদের কম তারা ক্রয় করে। ব্যবহারের হার, হারের ভিত্তিতে তুমি ভোক্তা বাজারের ব্যবহারের হারের উপরে পণ্যের বিভক্তিকরণ নির্ভরশীল। তারপর আনুগত্য, মর্যাদা, মর্যাদার ভিত্তিতে নির্ভর করছে। ক্রেতার প্রস্তুতি পর্ব, ক্রেতা কিভাবে পণ্য ক্রয়ের জন্য কি কি প্রস্তুতি নিচ্ছে। তারপর পণ্যের প্রতি মনোযোগ, সর্বশেষে যে ক্রেতা পণ্যের প্রতি মনোযোগ দেয়। দেখো এই ভোক্তা বাজার বিভক্তিকরণ করার সময় আমরা কি কি বিষয় দেখতে পারি, ভৌগোলিক উপাদান, জনসংখ্যা বিষয়ক, মনস্তাত্ত্বিক বিবরণ, তারপরে আচরণিক, এই সবগুলো বিভক্তিকরণ ভোক্তা বাজার বিভক্তিকরণের বিষয়। তারপরে আমরা দেখি এই যে মার্কেট সেগমেন্টেশন, এখানে ছবি আছে তোমাদের বোঝার সুবিধার্থে, এগুলো একটু মনোযোগ দিয়ে দেখবে। যে মার্কেটিং সেগমেন্টেশন, বাজার বিভক্তিকরণের বিষয়গুলো আছে, কিভাবে কিভাবে বিভক্তিকরণ হয়। তারপরে আমরা আসি ব্যবসায় বাজার বিভক্তিকরণ। বাজার, ব্যবসায় বাজার বলতে আমরা কি বুঝি, যে পুনরায় উৎপাদন কিংবা পুনরায় বিক্রয়ের জন্য যে বাজার আর
কার্যক্রম পরিচালনা করা হয় সেটাকে ব্যবসায় বাজার বলা হয়। তার মানে পুনরায় যারা উৎপাদন করবে পণ্য কিংবা পুনরায় বিক্রি করবে তাদেরকে নিয়ে যে বাজার গঠিত হয় তাকে ব্যবসায় বাজার বলা হয়। এখন আসি ব্যবসায় বাজার বিভক্তিকরণ। বিভক্তিকরণে দেখো কি কি আসে, কি কি ভাগে তুমি ব্যবসায় বাজারকে বিভক্তকরণ করতে পারো। দেখো, জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণ, জনসংখ্যার ভিত্তিতে কিভাবে শিল্পের প্রকৃতি অনুযায়ী যে শিল্পটা কোন ধরনের পণ্য উৎপাদন করছে তার ভিত্তিতে ব্যবসায় বাজারকে বিভক্তকরণ করা সম্ভব। কোম্পানির আয়তন, কোম্পানি কোন শ্রেণীর কোম্পানি, সব কোম্পানির তো আয়তন একরকম নয়, বড় কোম্পানি আছে, মাঝারি কোম্পানি আছে, ছোট কোম্পানি আছে, এর ভিত্তিতে তুমি এই ব্যবসায় বাজারকে বিভক্তকরণ করবে। তারপর অবস্থান, কোথায় সেই অবস্থান, কোম্পানির অবস্থানটা কোথায় তার ভিত্তিতে তুমি বিভক্তকরণ করতে পারে। এই সবগুলো বিষয় হলো জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণ। তারপর দেখো পরিচালনা বিষয়ক বিভক্তিকরণ। প্রযুক্তি, তার মানে ওই প্রতিষ্ঠানটা প্রযুক্তি ব্যবহার করছে কি করছে না তার ভিত্তিতে তুমি ব্যবসায় বাজার বিভক্তিকরণ করতে পারো। ধরো কিছু প্রতিষ্ঠান আছে যে সব সবই প্রযুক্তির মাধ্যমে করছে, কিছু প্রতিষ্ঠান আছে অল্প প্রযুক্তি ব্যবহার করে, কিছু প্রতিষ্ঠান আছে যে যারা শুধু কাগজে কলমে ব্যবসায় পরিচালনা করে কিন্তু কোনো প্রযুক্তি ব্যবহার করে না। তার মানে এই সবগুলো এই যে পরিচালনা বিষয়ক বিভক্তিকরণ। তারপর ব্যবহারকারী অব্যবহারকারীর মর্যাদা আর ভিত্তিতে বিভক্তকরণ করা যায়। আর ক্রেতার যোগ্যতা, তার মানে সবার যোগ্যতা একরকম হবে না পণ্য ক্রয় করার। যে ব্যবসা বাজারের যাদের অর্থ বেশি আছে, মূলধন বেশি আছে, তারা ব্যবসা বাজার থেকে বেশি পণ্য ক্রয় করতে পারবে। আর যার কম আছে মূলধন, তহবিল, তারা কম পরিমাণে পণ্য ক্রয় করবে এই ব্যবসায় বাজার থেকে। ক্রয় অ্যাপ্রোচ দেখো, ক্রয় কার্য প্রতিষ্ঠান, ক্রয় অ্যাপ্রোচ গুলো কি, যে কোনো প্রতিষ্ঠান আছে যে টেন্ডারের মাধ্যমে ক্রয় করে, কোনো প্রতিষ্ঠান আছে লিখিত ডকুমেন্টের মাধ্যমে ক্রয় করে, কোনো প্রতিষ্ঠান আছে সরাসরি পণ্য ক্রয় করে। এই ক্রয় অ্যাপ্রোচের ভিত্তিতে বাজার বিভক্তিকরণ করা যায় এই ব্যবসায় বাজার। যে ক্রয় কার্য প্রতিষ্ঠান, তারপর শক্তি কাঠামোর ভিত্তিতে বাজার বিভক্তিকরণ করা যায়, যে কোন প্রতিষ্ঠান বেশি শক্তিশালী, কোন প্রতিষ্ঠান তহবিলের দিক থেকে মধ্যম মানের, কোন প্রতিষ্ঠান নিম্নমানের। তারপর বর্তমান সম্পর্কের ধরন, কোন প্রতিষ্ঠানের সাথে বাজারজাতকরণের সম্পর্ক ভালো থাকতে পারে কিংবা কোনো প্রতিষ্ঠানের সাথে বাজারজাতকরণের যে সম্পর্ক খারাপ থাকতে পারে। এই বর্তমান সম্পর্কের ধরনের ভিত্তিতেও ব্যবসায় বাজার বিভক্তিকরণ করা যায়। তারপর দেখো সাধারণ ক্রয় নীতি, কোন ক্রয় নীতি অ্যাপ্লাই করছে তার ভিত্তিতে বাজারজাতকরণ বিভক্তিকরণ করা সম্ভব। ক্রয়ের মাপকাঠি, কত পরিমাণে পণ্য ক্রয় করছো তুমি তার উপরে ভিত্তি করেও বাজার বিভক্তিকরণ করা হয়। এই সবগুলোই এই যে ক্রয় অ্যাপ্রোচের ভিত্তিতে বাজার বিভক্তিকরণ। তারপরে দেখো পরিস্থিতিগত উপাদান, তুমি কি 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 পরিস্থিতিতে পণ্য ক্রয় করছো। জরুরি পণ্য ক্রয় করতে পারো, সুনির্দিষ্ট ব্যবহারের জন্য পণ্য ক্রয় করতে পারো, ফরমায়েশের পরিমাণ, তুমি একবারে কত অর্ডার করবে পণ্য তার উপরে ভিত্তি করে তোমার বাজারকে বিভক্তিকরণ করা যায়। ব্যক্তিগত বৈশিষ্ট্যের ভিত্তিতে দেখো ক্রেতা বিক্রেতার মিল, কিছু প্রতিষ্ঠানে আছে ক্রেতা বিক্রেতার রুচি মিল একই রকম, আর কিছু প্রতিষ্ঠান আছে যে যে পণ্য উৎপাদন করলো কাস্টমাররা সেই পণ্যটা তোমার তাদের রুচির সাথে মিললো না, তাহলে সেই প্রতিষ্ঠান লসের মুখে পড়বে। তাহলে ক্রেতা প্রতিষ্ঠানের মিলকরণের ভিত্তিতে বাজার বিভক্তিকরণ করতে হয়। তারপর ঝুঁকির প্রতি মনোভাব, কোনো প্রতিষ্ঠান আছে যে উচ্চ ঝুঁকি নিয়েই পণ্য উৎপাদন করে, আবার কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে যে যারা ঝুঁকি নেয় না, তাহলে ঝুঁকির মনোভাবের ভিত্তিতেও তোমার বাজার বিভক্তিকরণ করা যায়। আনুগত্যের ভিত্তিতে বাজার বিভক্তিকরণ করা সম্ভব। তার মানে এই সবগুলো এই যে জনসংখ্যা বিষয়ক, পরিচালনা বিষয়ক, ক্রয় অ্যাপ্রোচ, পরিস্থিতিগত উপাদান, ব্যক্তিগত বৈশিষ্ট্য, সবগুলো হলো ব্যবসায় বাজার বিভক্তিকরণের মূল উপাদান। তারপরে এই যে দেখো সেগমেন্টিং বিজনেস মার্কেটিং, যেখানে ইংরেজিতে কিছু চিত্র দেওয়া আছে, একটু দেখে নিবে। তারপর দেখো বিজনেস অ্যান্ড কনজিউমার মার্কেট, ব্যবসায় বাজার আর ভোক্তা বাজারের মধ্যে পার্থক্য দেখো। ব্যবসায় বাজারের এই যে ডিমান্ড, ব্যবসায় বাজারের অর্গানাইজেশনাল ডিমান্ডকে প্রাধান্য দেওয়া হয়, আর কাস্টমার আরের ডিমান্ড হলো ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিক চাহিদাকে প্রাধান্য দেওয়া হয়। ভলিউম, এরা বেশি পরিমাণে, বিজনেস মার্কেট বেশি পরিমাণে পণ্য ক্রয় করে আর কনজিউমার মার্কেট কম পরিমাণে পণ্য ক্রয় করে। নাম্বার অফ কাস্টমার্স, এরা নাম্বার অফ কাস্টমার্স ফিয়ার কম থাকে বিজনেস মার্কেটে, আর কনজিউমার মার্কেটে বেশি থাকে। লোকেশন, এরা পৃথিবী ব্যাপী
বিস্তৃত হয় কনজিউমার মার্কেট, আর এটা সংকীর্ণ হয় বিজনেস মার্কেট, সংকীর্ণ হয়। তারপর ডিস্ট্রিবিউশন, এটা সরাসরি পণ্য ক্রয় করে, এটা ইনডাইরেক্টলি পণ্য ক্রয় করে, বিজ্ঞাপনের দ্বারা প্রভাবিত হয়েও কাস্টমাররা পণ্য ক্রয় করে। নেচার অফ বাই, মোর প্রফেশনাল, এরা প্রফেশনালি পণ্য ক্রয় করে আর এরা পার্সোনালি পণ্য ক্রয় করে। বাই ইনফ্লুয়েন্স, মাল্টিপল আর সিঙ্গেল। তারপর দেখো নেগোসিয়েশনস, এরা কমপ্লেক্স ভাবে পণ্য ক্রয় করে আর এরা সিম্পল, সহজ, মানে কোনো ধরনের পূর্ব পরিকল্পনা ছাড়াও অনেক সময় পণ্য ক্রয় করে। এরা বিভিন্ন কাঁচামাল সম্পর্কে, র মেটেরিয়াল সম্পর্কে আগে তথ্য সংগ্রহ করে তারপর পণ্য ক্রয় করে। তারপর দেখো প্রমোশন, প্রসার, এরা সাধারণত পার্সোনাল সেলিং, মানে ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে এই বিজনেস মার্কেট পণ্য ক্রয় করে, আর এরা এই যে বিজ্ঞাপনের মাধ্যমে প্রভাবিত হয়েও পণ্য ক্রয় করে। বিষয়গুলো আরেকটু দেখে নিবে, সময় স্বল্পতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও সবসময় সব বিষয় বলা যায় না, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে বিষয়গুলো। তারপরে দেখো কার্যকর ও বাজার বিভক্তিকরণের আবশ্যকীয় শর্তসমূহ। তুমি এতক্ষণ বাজার বিভক্তিকরণ করলে, কিন্তু সেটা যদি কার্যকর না হয় তাহলে তোমার প্রতিষ্ঠানে সফলতা সম্ভব নয়। তাহলে বাজার বিভক্তিকরণটা অবশ্যই তোমাকে কার্যকর হতে হবে। তুমি বাজার বিভক্তিকরণ করলে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ করলে, কিন্তু সেই ক্ষুদ্র অংশটা তোমার জন্য তেমন ফলপ্রসূ হলো না, তাহলে তোমার প্রতিষ্ঠানের জন্য সেটা লাভবান হবে না, কিংবা তুমি প্রতিষ্ঠান চালিয়ে যেতে পারবে না। তাহলে অবশ্যই বাজার বিভক্তিকরণের সময়, কার্যকর বাজার বিভক্তিকরণের সময় কিছু আবশ্যকীয় শর্ত পূরণ করতে হবে। শর্তগুলো কি কি দেখি। নাম্বার 1, পরিমাপযোগ্য। তার মানে তুমি যে বাজারটা বিভক্তিকরণ করবে সেটা অবশ্যই পরিমাপযোগ্য হতে হবে। তারপর প্রবেশযোগ্য, বাজারে প্রবেশ করার, তোমার প্রবেশযোগ্য পণ্য কিংবা বাজার নিয়ে প্রবেশ করতে হবে, পর্যাপ্ত হতে হবে। তারপর পৃথকীকরণ করতে হবে, কার্যোপযোগী, তার মানে তুমি যে বাজারটা বিভক্ত করলে তার কার্যোপযোগিতা থাকতে হবে, সবগুলোই শর্ত। তারপর দেখো রিকোয়ারমেন্টস ফর ইফেক্টিভ সেগমেন্টেশন, তার মানে তুমি যে কার্যকর সেগমেন্টেশন করলে এর জন্য কি কি রিকোয়ারমেন্ট। মেজারেবল, মেজারেবল কি, কিসের ভিত্তিতে, সাইজ, পারচেজিং পাওয়ার, প্রোফাইলস অফ সেগমেন্ট ক্যান বি মেজার্ড। তার মানে তোমার সাইজটা, আকার হবে পারচেজিং পাওয়ারের ভিত্তিতে, ক্রয়ের ক্ষমতার ভিত্তিতে। তারপরে অ্যাসেজিবল, সেগমেন্টস ক্যান বি ইফেক্টিভলি রিচড অ্যান্ড সার্ভড। তারপরে সাবস্টেন্সিয়াল, সেগমেন্টস আর লার্জ আর প্রফিটেবল এনাফ টু সার্ভ। তার মানে তুমি যেটাকে বিভক্তিকরণ করলে সেটা তোমার জন্য একটু লার্জ হতে হবে এবং প্রফিটেবল হতে হবে। তারপর ডিফারেন্সিয়াল, পৃথকীকরণ হতে হবে। সেগমেন্টস মাস্ট রেসপন্স ডিফারেন্সিয়ালি টু ডিফারেন্ট মার্কেটিং মিক্স এলিমেন্টস অ্যান্ড প্রোগ্রামস। মার্কেটিং মিক্স তুমি অ্যাপ্লাই করবে যে 4P গুলো, সেই অ্যাপ্লাই করার জন্য তোমাকে যথেষ্ট বিভক্তিকরণ করতে হবে। তারপর অ্যাকশনেবল, কার্যোপযোগী হতে হবে। ইফেক্টিভ প্রোগ্রামস ক্যান বি ডিজাইন টু অ্যাট্রাক্ট অ্যান্ড সার্ভ দ্য সেগমেন্টস। তার মানে এই সবগুলো বিষয় হলো এই যে ইফেক্টিভ সেগমেন্টেশনের রিকোয়ারমেন্ট। তারপরে দেখো বাজার লক্ষ্য নির্দিষ্টকরণ। বাজার লক্ষ্য নির্দিষ্টকরণ, আগেই বলছি যে তোমাদেরকে বাজার বিভক্তিকরণের পরে তুমি কোন বাজার অংশটা নিয়ে কাজ করবে, কোন লক্ষ্য নিয়ে কাজ করবে সেটা আগে নির্দিষ্টকরণ করতে হবে। তার মানে তুমি যে প্রোডাক্ট উৎপাদন করবে তা সমাজের সকল স্তরের কাস্টমারের জন্য নাও করতে পারো। তুমি কোন সেক্টরকে, যে বাজারের উচ্চবিত্তদের জন্য কিংবা মধ্যবিত্তদের জন্য না নিম্নবিত্তদের জন্য উৎপাদন করলে সেটা আগে নির্দিষ্টকরণ করে পদক্ষেপ সমূহ গ্রহণ করতে হবে। পদক্ষেপ কি কি গ্রহণ করতে পারো তুমি। বাজার বিভাগ সমূহ মূল্যায়ন, অভীষ্ট বাজার বিভাগ সমূহ নির্বাচন। প্রথমে মূল্যায়ন করলে বিভাগ সমূহ, তারপর বাজার বিভাগ সমূহ নির্বাচন করবে। তারপর সামাজিক দায়িত্বশীল অভীষ্ট বাজারজাতকরণ। আমরা একটা একটা বিষয় দেখি এবার পরবর্তীতে। ইভ্যালুয়েটিং মার্কেট সেগমেন্ট, তার মানে মূল্যায়ন করলে বাজার বিভক্তিকরণ কিভাবে, সেগমেন্ট সাইজ, বিভক্তিকরণের আকার এবং গ্রোথ প্রবৃদ্ধি অনুসারে। তারপর সেগমেন্ট স্ট্রাকচারাল অ্যাট্রাকটিভনেস, তার মানে প্রাতিষ্ঠানিক আকর্ষণীয়তার ভিত্তিতে। তারপর কোম্পানি অবজেক্টিভস অ্যান্ড রিসোর্স, কোম্পানির উদ্দেশ্য এবং সম্পদের ভিত্তিতে। তারপরে দেখো সিলেক্টিং টার্গেট মার্কেট সেগমেন্ট, তার মানে তুমি যে বাজারকে সিলেক্ট করলে, যে কাস্টমারদের সিলেক্ট করলে, তাদেরকে কিভাবে তুমি করা সম্ভব
পণ্য বাজারজাতকরণ করা। আনডিফারেন্সিয়েটেড মার্কেটিং মানে মাস মার্কেটিং, তার মানে এখানে কোনো বাজারজাতকে বিভক্তকরণ করা হয়নি, সমগ্র বাজারকে একটা বাজার হিসেবে তুমি নির্ধারণ করে রাখলে, সকল কাস্টমারকে একই পণ্য দ্বারা তাদের চাহিদা বা অভাব পূরণ করছো। তারপরে দেখো ডিফারেন্সিয়েটেড মার্কেটিং, এখানে তুমি বাজার বিভক্তিকরণ করলে বাজারকে বিভিন্ন বিভাগে কিংবা ক্রেতা দলে বিভক্ত করে। তারপরে নিশ মার্কেটিং, নিশ মার্কেটিং হলো তুমি এই যে বিভাগে বিভক্ত করলে আগে, তারপরে সেই বিভাগের অংশকে আবার উপবিভাগে ভাগ করে নিলে নিশ মার্কেটিং এ। তারপর মাইক্রো মার্কেটিং, আরো ক্ষুদ্র, নিশ মার্কেটিং কে আরো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে তুমি মাইক্রো মার্কেটিং এর কাজটা করলে, যেটা লোকাল বা ইন্ডিভিজুয়াল কাস্টমারকে সিলেক্ট করে তুমি মাইক্রো মার্কেটিং করছো। তারপর দেখো টার্গেট মার্কেটিং কিভাবে, সোশ্যালি রেসপন্সিবল টার্গেট মার্কেটিং, মানে তুমি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার সময় কাস্টমারকে সর্বোচ্চ সন্তুষ্টি প্রদান করলে, তুমি প্রফিট অর্জন করলে, কিন্তু তারপরেও তোমার কিছু কাজ থাকে যেটা সোশ্যালি রেসপন্সিবল, মানে সামাজিক কিছু দায়বদ্ধতা থাকে তোমার। সেইগুলো কি কি দেখা যাক। স্পেশালি স্টুডেন্টদের জন্য, চিলড্রেনদের জন্য তুমি কাজ করতে হবে, শিশুদের জন্য তোমার পণ্যটা নিয়ে কাজ করতে হবে। তারপর আর যে পণ্যটা খারাপ সেই পণ্যটার মানে ক্ষতিকারক পণ্যগুলো বাজারজাতকরণ করা যাবে না। তারপর বিজ্ঞাপনের দ্বারা ক্ষতিকর বিজ্ঞাপন কিংবা অতিরঞ্জিত বিজ্ঞাপনের মাধ্যমে কাস্টমারদেরকে তোমার আকর্ষিত করা যাবে না, যে পণ্যের কোয়ালিটি খারাপ কিন্তু তুমি এমনভাবে পণ্যকে বিজ্ঞাপন দিলে যে কাস্টমাররা পণ্যটার প্রতি সহজে আকৃষ্ট হয়ে পণ্য ক্রয় করলো, এটা কিন্তু প্রতারণার আর একটা সোর্স। বিজ্ঞাপনের মাধ্যমে অতিরিক্ত বিজ্ঞাপনও কিন্তু খারাপ। তার মানে তোমাকে এই সোশ্যালি রেসপন্সিবল হয়ে কিছু কাজ করতে হবে, যে টার্গেট মার্কেটিং করবে কিন্তু কিভাবে, সোশ্যালি রেসপন্সিবলের মাধ্যমে। তারপরে দেখি এবার পরবর্তী বিষয় দেখো, পৃথকীকরণ ও অবস্থান গ্রহণ কৌশল। পৃথকীকরণ কি, তুমি কাস্টমারদের কাছ থেকে কিংবা তোমার প্রতিযোগীদের থেকে তোমার পণ্যের কিছু বৈশিষ্ট্য সংযোগ করে তাদের পণ্য থেকে তোমার পণ্যটাকে পৃথক করলে। এখানে তুমি পণ্য পৃথকীকরণ করতে পারো, সেবা প্রণালী, ব্যক্তি ভাবমূর্তি, এগুলো পৃথকীকরণ করতে পারো, মানে তোমার প্রতিযোগী থেকে তোমার পণ্যটা আলাদা করলে। এবার অবস্থান গ্রহণ, তোমার পণ্য বা ব্র্যান্ড সম্পর্কে কাস্টমারের মনে যে স্থান দখল করা হলো সেটাকে যে অবস্থান গ্রহণ করা বলা হয়। অবস্থান গ্রহণ আর এই পৃথকীকরণের কৌশল পছন্দ করেন, তুমি কি কি কৌশল অ্যাপ্লাই করে এই পছন্দ বা পৃথকীকরণ বা অবস্থান গ্রহণ করতে পারো। দেখো, সম্ভাব্য প্রতিযোগিতামূলক সুবিধাসমূহ চিহ্নিতকরণ করলে প্রথমে, তারপর সঠিক প্রতিযোগিতামূলক সুবিধাসমূহ পছন্দ করুন, তারপর শেষে সার্বিক অবস্থান গ্রহণ কৌশল নির্বাচন করলে। এবার সম্ভাব্য প্রতিযোগিতামূলক সুবিধার মধ্যে তোমার কি কি থাকতে পারে, পণ্য পৃথকীকরণ, সেবা পৃথকীকরণ, প্রণালী পৃথকীকরণ, ব্যক্তি পৃথকীকরণ, ভাবমূর্তি পৃথকীকরণ। তার মানে তুমি যখন এই পণ্য পৃথকীকরণ করবে তখন এই যে এই সবগুলো বিষয় তোমার সম্ভাব্য প্রতিযোগিতামূলক সুবিধা হিসেবে চিহ্নিতকরণ করা হলো। এবার সঠিক প্রতিযোগিতামূলক সুবিধাসমূহ পছন্দ করুন। দেখো কতগুলো পার্থক্য প্রবর্তন করা হবে আর কোন পার্থক্যগুলো প্রবর্তন করা হবে একটু পরের স্লাইডে তোমাদেরকে ডিটেলস দেখাচ্ছি। তারপরে দেখো সার্বিক অবস্থান গ্রহণ কৌশল নির্বাচন। সার্বিক অবস্থানের মধ্যে দেখো, অধিকের জন্য অধিক, তুমি যখন ভালো পণ্য দিচ্ছ তখন বেশি দাম নিচ্ছ, তার মানে অধিক মানসম্মত পণ্য দিলে বিনিময়ে অধিক দাম নিলে, এটা সার্বিক অবস্থান গ্রহণ কৌশল। তারপর সমানের জন্য অধিক, তুমি পণ্য দিলে আর কিছু অতিরিক্ত সুবিধাও দিলে, যেমন তোমরা দেখবে যে বিভিন্ন ফ্ল্যাট ক্রয় করার সময় বলে যে একটা বীমা ফ্রি, কিংবা এই পণ্যটা ক্রয় করলে প্রথম 10 জন একটি ডায়মন্ডের উপহার পাবে, ডায়মন্ডের অলংকার উপহার পাবে। এটা তোমার এই যে সমমানের জন্য অধিক আর কমের জন্য অধিক, তুমি একই ধরনের পণ্য প্রতিযোগীদের থেকে কম মূল্যে পণ্যটা দিচ্ছ কিন্তু মানসম্মত পণ্য দিচ্ছ, তখন হলো কমের জন্য অধিক। তারপর কমের জন্য সমান, যখন তুমি পণ্য ভালো পণ্য দিচ্ছ কিন্তু দামটা একটু কম নিচ্ছ তখন সেটা কমের জন্য সমান, আর কমের জন্য অধিক কম, তুমি যখন একটু লোয়ার প্রাইসের পণ্য দিচ্ছ তখন তুমি মূল্যটাও কম নিচ্ছ, সেক্ষেত্রে তুমি কমের জন্য অধিক কম গ্রহণ করছো। তার মানে এই বিষয়গুলো সার্বিক অবস্থান গ্রহণ কৌশল নির্বাচন করলে। তারপর দেখো
এই যে সম্ভাব্য প্রতিযোগিতামূলক সুবিধাসমূহ তোমার কি কি থাকতে পারে, এই যে মানসম্পন্ন পণ্য সরবরাহ, প্রতিযোগীদের তুলনায় কম মূল্যে পণ্য সরবরাহ, তারপর বিক্রয়ের কিছু সেবা প্রদান করবে, এই যে পণ্য পৃথকীকরণ সেবা প্রণালী, ব্যক্তি ভাবমূর্তি সবগুলো পৃথকীকরণ করে তুমি পণ্য কাস্টমারদের কাছে পৌঁছাবে। তারপর সঠিক প্রতিযোগিতামূলক সুবিধা পছন্দকরণের মধ্যে কি কি আসে, এই যে দেখো কতগুলো পার্থক্য প্রবর্তন করা হবে আর কোন পার্থক্যগুলো প্রবর্তন করা হবে। কতগুলো পার্থক্য দেখো, নিম্ন অবস্থান গ্রহণ, উচ্চ অবস্থান গ্রহণ করতে পারো, অস্পষ্ট অবস্থান গ্রহণ, দ্ব্যর্থবোধক অবস্থান গ্রহণ। তারপর দেখো কোন কোন পার্থক্যগুলো প্রবর্তন করা হবে, গুরুত্বপূর্ণ, স্বাতন্ত্র্য, সেগুলো উন্নততর হতে হবে, যোগাযোগ উপযোগিতা বেশি থাকতে হবে, নকল রোধ যোগ্যতা থাকতে হবে, তারপর সহজে বহনযোগ্য হবে, তারপর সেই পণ্য লাভজনক হতে হবে। তার মানে এই সবগুলো বিষয়ই এই যে সঠিক প্রতিযোগিতামূলক সুবিধাসমূহ পছন্দকরণের বিষয়। তারপর দেখো ইন্ডাস্ট্রিয়াল মার্কেট এবং কনজিউমার মার্কেটের কিছু পার্থক্য আছে। এই যে প্রমোশন, প্রসার, কারা বেশি প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করে, এই যে কনজিউমার মার্কেট অবশ্যই মাস মার্কেট প্রমোশন, এরা বেশি প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করে। আর এরা ইন্ডাস্ট্রিয়াল মার্কেট কম প্রসারমূলক, যে এমফাসিস অন পার্সোনাল সেলিং এর উপর, ব্যক্তিক বিক্রয়ের উপর এরা বেশি গুরুত্ব দেয়, এই প্রমোশনকে কম গুরুত্ব দেওয়া হয়। তার মানে বিজ্ঞাপনকে এই যে ইন্ডাস্ট্রিয়াল মার্কেটে কম গুরুত্ব দেওয়া হয় আর এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়। তারপরে দেখো এই যে মার্কেট স্ট্রাকচারের ভিত্তিতে এখানে বিগ বায়ার্স আর এখানে ফ্রি মার্কেট থাকে। সময় স্বল্পতার কারণে আসলে ডিটেলস বলা খুবই কষ্টকর, একটু দেখে নিবে এই বিষয়গুলো। তারপর দেখো এখানে যে আজকের পাঠ শেষে তোমরা এই যে এই বিষয়গুলো উত্তর দিতে পারবে অবশ্যই। এই যে বাজারের শ্রেণী বিভাগ, ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশল, ভোক্তা বাজারের বৈশিষ্ট্য, তারপরে ভোক্তা বাজার শিল্প বাজারের পার্থক্য, বাজার বিভক্তিকরণের স্তর ভিত্তি, তারপরে যে কার্যকর বাজার বিভক্তিকরণের আবশ্যকীয় শর্ত, বাজার লক্ষ্যায়ন, অভীষ্ট বাজারের পদক্ষেপ সমূহ, বাজারে অবস্থান গ্রহণ, পৃথকীকরণ, কৌশল পছন্দকরণ, এই সবগুলো প্রশ্নের উত্তর কিংবা কনসেপ্ট তোমাদের অবশ্যই ক্লিয়ার হলো। এই যে এই তথ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করে তোমাদের এই অনলাইন লেকচার সম্পন্ন করলাম। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা করো। সবার জন্য শুভকামনা নিরন্তর। ধন্যবাদ সবাইকে।